আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের এইচএসসি ওয়ান শট সিকিউ ফিজিক্স এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমার নাম ফিলো। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করতেছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এইচএসসি ওয়ান শট ফিজিক্স সিকিউ, তো এই যে কোর্সটা, সব ক্লাস হচ্ছে রেকর্ডেড লাইভ। ক্লাস শেষে ক্লাসের পিডিএফ হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই যে কোর্সটা, এই ফুল কোর্সটা তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে? ফুল কোর্সে ভর্তি হইতে পারো। তো চলো শুরু করা যাক। তো আজকে হচ্ছে একটা ক্লাস, ওয়ান শট সিকিউর একটা ক্লাস। প্রত্যেকটা অধ্যায়কে আমরা তিনটা ক্লাসে ভাগ করেছি। প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় ভেক্টর, ভেক্টর ওয়ান শট সিকিউতে আমরা তিনটা ক্লাস নেব। প্রথম ক্লাস হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ, কোণ নির্ণয়, ক্ষেত্রফল ইত্যাদি এর উপর ক্লাস। এই ক্লাসগুলো কিভাবে নিব সেগুলো দেখাচ্ছি। তারপরে দ্বিতীয় ক্লাসটা নিব আপেক্ষিক বেগ, বৃষ্টি, ছাতার অঙ্ক এর উপর। তৃতীয় ক্লাসটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এসবের উপর। এখন আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস ডিউরেশন মোটামুটি 2 ঘন্টা বা 2 ঘন্টার বেশি কম এরকম হইতে পারে। তো এই ক্লাসটাই কি করবো, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ এই যত যা আছে এইসব রিলেটেড সূত্রগুলো আমরা ব্যাখ্যা করব। তারপরে এই রিলেটেড বোর্ডের অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? সূত্রগুলো ব্যাখ্যা করব, সূত্রগুলো প্রতিপাদন বা সূত্রগুলো কোথা থেকে আসছে এইসব আমরা দেখবো না, সূত্রগুলো ব্যাখ্যা করব, সূত্রগুলোর ব্যবহার দেখবো এবং এই নিয়ে বোর্ডের কি কি প্রশ্ন আসছে সেগুলো আমরা দেখবো। তো আজকে আমাদের হচ্ছে এই যে প্রথম ক্লাস। তো চলো প্রথম ক্লাসের আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করি, তারপরে অঙ্কগুলো করি। তো প্রথমে হচ্ছে কি, স্কেলার রাশি বা অদিক রাশি কাকে বলে? যেসব ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে কি স্কেলার রাশি বা অদিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি হচ্ছে কি স্কেলার বা অদিক রাশি। তারপরে ভেক্টর রাশি বা দিক রাশি কাকে বলে? যেসব ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন ইত্যাদি হচ্ছে কি ভেক্টর রাশি। তো এখন আমরা আজকের ক্লাস রিলেটেড কিছু সূত্র দেখব। তো ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে? এই যে একটা মনে করো, এই যে এই পয়েন্টে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা ভেক্টর ডান দিকে পি আর একটা ভেক্টর এইদিকে কিউ কাজ করতেছে। তাহলে এই যে দুইটা ভেক্টরের ফলে একটা লব্ধি কাজ করবে, তাই না? তো লব্ধি হচ্ছে আর। তো এই যে ভেক্টরের লব্ধির মান সূত্র কি আমরা জানি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা, তাই না? এই পি আর কিউ হচ্ছে কি, যেই দুইটা ভেক্টর কাজ করতেছে সেই দুইটা ভেক্টরের মান। আর এই যে আলফা, আলফা হচ্ছে কি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই যে আলফা হচ্ছে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে? এখন ভেক্টরের কোণ নির্ণয় কি ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখন এখানে দেখো পি প্লাস কিউ কজ আলফা, এখানে নিচে কোণটা একা আছে, যার সাথে কোণ সে হচ্ছে একা। কার সাথে কোণ? এই যে যে লব্ধি আর, লব্ধি যে আর, এই আরটা কার সাথে কোণ তৈরি করছে? লব্ধি আরটা হচ্ছে এই যে পি এর সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে এই পিটা নিচে হচ্ছে একা, যার সাথে এই লব্ধিটা যার সাথে কোণ তৈরি করবে সে হচ্ছে নিচে একা থাকবে, ঠিক আছে? এই যে যে থিটা, এই থিটাটা কি? থিটা হচ্ছে লব্ধি এবং অন্য যে কোনো একটা বলের মধ্যবর্তী কোণ। এই যে লব্ধি আর হচ্ছে কি লব্ধি এবং যে কোনো একটা ভেক্টর, পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আর এই আলফাটা কি? আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী ফুল অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এই থিটা আর আলফা নিয়ে মাঝে মাঝে ভুল হইতে পারে, তাই এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। তো তারপরে হচ্ছে কি আর ম্যাক্স, মানে লব্ধি কখন সর্বোচ্চ হবে? লব্ধির সূত্র কি? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আলফা যখন 0 ডিগ্রি তখনই হচ্ছে লব্ধি সর্বোচ্চ হবে। আর আর মিনিমাম যখন হচ্ছে আলফা হচ্ছে 180 ডিগ্রি তখন হচ্ছে কি সবচেয়ে কম লব্ধি হবে। আর ম্যাক্স থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি আমরা এই সূত্রে বসাই, তাহলে আর ম্যাক্স হবে কি পি প্লাস কিউ, আর মিনিমাম হবে কি পি মাইনাস কিউ। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই, এখানে যে সূত্রগুলো লিখছে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এইসবের উপরেই বোর্ডের কোশ্চেন। আমি একটু পরেই দেখাবো যে এই যেইগুলো লেখা আছে সেইগুলোর উপরেই হচ্ছে বোর্ডের কোশ্চেন আসে। তো এখন ভেক্টরের যোগ এ আর বি, এই দুইটা ভেক্টর আছে, এ হচ্ছে 4i প্লাস 2j মাইনাস কে, বি হচ্ছে i মাইনাস 2j মাইনাস কে।
এখন ভেক্টরের যোগ a প্লাস বি, ভেক্টরের যোগ, এই দুইটা আমরা যোগ আকারে লিখলাম। ঠিক আছে, তারপরে কি দেখো 4i, এর সাথে i, 4i প্লাস i, 4i প্লাস i প্লাস 2j, প্লাস 2j, আর এখানে কি আছে মাইনাস 2j, মাইনাস 2j, আর কে এর সাথে মাইনাস কে বসাইছি। তাহলে কি i এর সাথে i যোগ 5i প্লাস 2 মাইনাস 2, এই দুটো বাদ, তাহলে কি মাইনাস ও কে মাইনাস কে, তাহলে কি মাইনাস 2k। এটা হচ্ছে কি ভেক্টরের যোগ। ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ a মাইনাস বি যদি হয়, বিয়োগ বিয়োগ দেওয়ার ফলে মানে কি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ i প্লাস 2j প্লাস কে, তাহলে কি 4 থেকে মাইনাস i, মানে কি এটা সব কত -1, তাহলে এখানে 3 হবে, এখানে কি প্লাস 2j প্লাস 2j, তাহলে কি হবে 4j, আর এখানে কি মাইনাস কে প্লাস কে, তাহলে এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 3i প্লাস 4j, এটা কি ভেক্টর, দুইটা ভেক্টর আমরা বিয়োগ করলাম নরমালি। এখন তোমরা বলতে পারো ভাইয়া যোগ বিয়োগ এইসব তো আমরা পারি, এইসব দেখাচ্ছেন কেন? বোর্ড পরীক্ষায় এইসব অনেক কিছুর উপরেই আছে, তো সবকিছু আমি একবারে দেখাই দিচ্ছি, বুঝতে পারছো? তো তারপরে 3 নম্বর একটা জিনিস, যে একটা ভেক্টর, একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, একটা ভেক্টর, দুইটা ভেক্টরের শুধুমাত্র স্থানাঙ্ক দেওয়া আছে। মনে করো দুইটা ভেক্টরের শুধুমাত্র স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে বলছে কি এবি। তাহলে এভাবে যদি বের করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে যেই দুইটা ভেক্টর থাকবে, সেই দুইটা ভেক্টরকে ভেক্টর ফর্মে লিখতে হবে। 2 3 5, 2 প্রথম যেটা, সেটা হচ্ছে কি এক্স এর অর্ডিনেট, পরেরটা হচ্ছে কি ওয়াই এর, পরেরটা হচ্ছে জেড এর। তাহলে আমরা বুঝতে পারি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তাহলে 2i প্লাস 3j প্লাস 5k, এটা তো বুঝতে পারো তাই না? তারপরে এই বিএডটাকেও 6i প্লাস 7j প্লাস 9k, এই দুইটা আকারে আমরা লিখলাম। ঠিক আছে, এখন এ বি চাইছে, এ বি আমাদের বের করতে বলছে। তো এ বি যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এ বি, তো পরে যেটা থাকবে সেটা হচ্ছে আগে বসবে, পরের ভেক্টরটা আগে বসবে, আর এই প্রথম ভেক্টরটা পরে বসবে। এখানে পরে কি আছে, বি আছে না, তাহলে বি ভেক্টরটা হচ্ছে আগে বসবে, আর এখানে প্রথমে কি আছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরটা হচ্ছে পরে বসবে। তাহলে এ বি মানে কি 0b মাইনাস 0a। ঠিক আছে, মানে 0b মাইনাস 0a, 0b মানে কি, মানে 0 0 বিন্দু থেকে বি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্কগুলো হচ্ছে ভেক্টরটা বাদ দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এ বি বের করা লাগবে কি, বি থেকে এ বাদ, এই যে বি, এই যে এ, বি থেকে এ বাদ দিলে হচ্ছে আমরা এ বি পেয়ে যাব। ঠিক আছে, তো এ বি মনে করো এখানে আমরা কিছু একটা মান পেলাম। তো এ বি তো আমরা পাইলাম ভেক্টর আকারে পাবো তাই না? এই যে মাইনাস যদি করি, বিয়োগ কিভাবে করে, বিয়োগ একটু আগে আমি দেখাইছি, এভাবে বিয়োগ করবা, তাহলে ভেক্টর আকারে আমরা একটা মান পাবো, তাহলে সেটাকে আমরা স্কোয়ার রুট করলে এ বি পেয়ে যাবো, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কেন দেখাচ্ছি, একটু পরে যখন বোর্ডের অঙ্কগুলো করবো তখনই বুঝতে পারবো যে এই জিনিসগুলো আমি কেন একবারে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তারপরে কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? তোমরা জানো যে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে তাই না? এবং সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে যে কোনো একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি হবে, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। এটা কেন দেখাচ্ছি, কারণ বিভিন্ন প্রশ্নে, বোর্ডের কোশ্চেনে বলা থাকে যে ত্রিভুজটি সমকোণী কিনা, বিভিন্ন তিনটা পয়েন্ট দেওয়া থাকে, বলা থাকে ত্রিভুজটি সমকোণী কিনা। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করলাম, দেখবো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই শর্তটা মানে কিনা। অথবা আমরা দেখবো যে এই তিনটা কোণ বের করবো, তিনটা কোণ বের করে দেখবো যে তিনটা কোণের কোনোটা 90 ডিগ্রি হয় কিনা, এভাবে আমরা প্রমাণ করতে পারবো। তো এর জন্য আমি এটা লিখে রেখেছি। তারপরে চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এ ক্রস বি, এটা হচ্ছে মডুলাস। ঠিক আছে, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এ ক্রস বির মডুলাস। ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই। স্কেলার গুণন, স্কেলার গুণন কি, এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু কি, এ বি কস থিটা। এটা হচ্ছে কি স্কেলার গুণন। এই স্কেলার গুণনে কিন্তু কোনো আইজেকে থাকবে না। আর ভেক্টর গুণন, ভেক্টর গুণন কি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, এটা হচ্ছে কি ভেক্টর গুণন। ঠিক আছে, এই সূত্রগুলো একদম মুখস্থ। তারপরে এই যে আই ডট আই, জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1, এগুলোর মানে কি, আই ডট আই, আই ডট আই ইকুয়াল টু কি, ডট গুণন করলে কি কস থিটা, আই এর উপরে কি মডুলাস, তাহলে 1 হবে,
এইটা 1, মানে এই দুটোর মান, আর কস এই দুইটার মান কত, কস 0 ডিগ্রি। কারণ কি আই হচ্ছে কোন দিক বরাবর, এক্স অক্ষ বরাবর, তাই না? দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 0 ডিগ্রির মান হচ্ছে কি 1। তো এই জন্যই এইগুলো হচ্ছে 1। তারপরে আই ডট জে, আই ডট কে, এগুলো হচ্ছে 0, এগুলো ক্রস গ্রহণ করলে 0। এগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে? অবশ্যই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদের সব এক জায়গায় গুছাই দিচ্ছি যাতে তোমাদের বেশি কষ্ট না করতে হয়। এই এই ভিডিওগুলো তোমরা দেখবা, তোমাদের প্রস্তুতি একদম অনেক % হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো, যদি একটা ভেক্টর এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হয়, তবে এ এর মান কত হবে, সবগুলোর উপরে স্কোয়ার মডুলাস, মানে রুট ওভার স্কোয়ার, সবগুলোর উপর রুট ওভার স্কোয়ার হবে, একটা ভেক্টরের মান বের করা হবে। আর একক ভেক্টর কিভাবে বের করে, একক ভেক্টর কিভাবে বের করে, ভেক্টর আর ভেক্টরের মান, ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে হচ্ছে কি একক ভেক্টর। তো একক ভেক্টর বের করতে বললে আমরা কি বের করব, ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করব, ঠিক আছে? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে থিটা ইকুয়াল টু, বা দুইটা ভেক্টরের কোণ নির্ণয় করবো কিভাবে, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি, আর দুইটার আলাদা আলাদা মান, ঠিক আছে? তারপরে দুইটি ভেক্টর এ ও বি এর ডট গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ডট গুণফল 0, তো এখানে আমরা কি একটা ওয়ার্ড লিখতে পারি, লম্বট, লম্বট, এই ওয়ার্ডের ভিতরে কি আছে, লম্ব প্লাস ডট আছে, লম্ব প্লাস ডট আছে, তাই না? তার মানে কি লম্বট, লম্ব যদি ডট গুণফল 0 হয়, ডট গুণফল 0 হলে লম্ব, এটা মনে রাখবা। যদি এই একটা মনে রাখতে পারো তাহলে কি, ডট গুণফল 0 হলে লম্ব, তাহলে কি এর উল্টাটা ক্রস গুণফল 0 হলে কি সমান্তরাল, ঠিক আছে? আর দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টরটা পরস্পর সমান্তরাল, যে এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে সমান্তরাল, ঠিক আছে? তো দুইটা ভেক্টর সমান্তরাল কিনা এরকম প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে আমরা দেখবো দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 কিনা, এইভাবে বের করতে পারি। অথবা দুইটা ভেক্টর, এই যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এরকম যদি দেওয়া থাকে, তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল হইতে গেলে আমাদের আরো একটা শর্ত মেনে চলবে, সেটা হচ্ছে কি এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড, মানে এর এক্স, এই যে আই এর সহগ বাই এই যে বি এর বি এক্স এর সহগ ইকুয়াল টু ওয়াই এর সহগ এর ওয়াই এর সহগ বাই বি এর ওয়াই এর সহগ ইকুয়াল টু এর জেড এর সহগ বি এর জেড এর সহগ, এগুলো হচ্ছে সমান হবে, ঠিক আছে? তো এই যে তারপরে তিনটা ভেক্টর, তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, তিনটা ভেক্টর সমতলীয় মানে তিনটা ভেক্টর একই তলে থাকবে। তো এর সূত্র কি, এখানে দেখো এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, মানে যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে, যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে, যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে, ক্রসের সাথে আরেকটা ডট করতে হবে, ক্রসের সাথে আরেকটা ডট, আরেকটা ডট গুণফল যদি 0 হয় তাহলে হচ্ছে ভেক্টর তিনটা সমতলীয় আছে, আরেকটার ডট, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে আরেকটা ডট গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর তিনটে কি সমতলীয়। প্রশ্নে এরকম থাকে যে এই তিনটা সমতলীয় কিনা, তাহলে লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর কি, ভেক্টরের ক্রস গুণন আর ওই ক্রস গুণনের মান, ভেক্টরের ক্রস গুণন আর ক্রস গুণনের মান। তারপরে হচ্ছে কি অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos থিটা বের করতে হবে। অভিক্ষেপের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যার অভিক্ষেপ তার cos থিটা। দেখো এখানে কি এক্সাম্পল কি দেওয়া আছে, এখানে মনে করো বি নামে একটা ভেক্টর দেওয়া আছে এবং এ নামে একটা ভেক্টর দেওয়া আছে। আমাদের বলছে কি তাহলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। কার লম্ব বিক্ষেপ, এ এর লম্ব বিক্ষেপ, তাই না? তাহলে এখানে কি বলছে, যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে এর লম্ব অভিক্ষেপ তাহলে কি এ cos থিটা। এখন লম্ব বিক্ষেপের সূত্র কি, আমরা নর্মালি ডট গুণনের কি সূত্র জানি, এ ডট বি সমান এ বি cos থিটা, এ বি cos থিটা, এটা হচ্ছে কি আমরা ডট গুণনের
সূত্র জানি, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা লম্ব অভিক্ষেপের সূত্র বের করবো কিভাবে। এখানে কি বলছে, এ এর লম্ব অভিক্ষেপ, তার মানে যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে কি এ এর, তাহলে এ cos থিটা, এটা এক পাশে থাকবে এ cos থিটা, তাহলে কি এই বিটা এই নিচে চলে যাবে, বিটা নিচে চলে গেলেও এখানে থেকে এ ডট বি আর নিচে বি বি থাকে। তো এই যে এ cos থিটা ইকুয়াল টু উপরে এ ডট বি নিচে বি, যার cos থিটা সেটা বাদে অন্য সব অন্য পাশে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। এখন আরেকটা জিনিস দেখব, তারপরে হচ্ছে আমরা আমাদের প্রথম অংশের থিওরি পার্টটা বা সূত্র আলোচনার পার্টটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা হচ্ছে ডাইরেক্ট বোর্ডের অঙ্কে চলে যাব। এখানে কি একাধিক ভেক্টরের লব্ধি ও লব্ধির দিক নির্ণয় করাটা আমরা একটু দেখব, কারণ এইটা নিয়েও বোর্ডে কোশ্চেন আসছিল। একাধিক ভেক্টরের লব্ধি ও লব্ধির দিক নির্ণয়, ব্যাপারটা হচ্ছে কি, এই এতক্ষণ পর্যন্ত বা আমরা পড়ছি কি দুইটা ভেক্টরের লব্ধি, এইদিকে একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর, একটা যদি পি ভেক্টর থাকে আর একটা যদি কিউ ভেক্টর থাকে, তাহলে কি এদের লব্ধি মাঝখানে কোনো একটা দিক বরাবর হবে। তো সেই ভেক্টরের লব্ধিটা বের করার জন্য সুন্দরভাবে সূত্র জানতাম কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এই যে যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে দুইটা ভেক্টর যদি থাকে তাহলে তার রেজাল্টেন্ট, কিন্তু যদি একাধিক ভেক্টর থাকে, যদি একাধিক ভেক্টর থাকে তাহলে তার রেজাল্টেন্টটা কি হবে সেটা কি আমরা জানি। একাধিক ভেক্টর বলতে মনে করো এখানে একটা বস্তু আছে, তো এখানে আমি এইটাকে এইখান থেকে এই দিক বরাবর ধাক্কা দিলাম, 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 অনেক দিক বরাবর আমরা ধাক্কা দিলাম, যে প্রত্যেকটা দিকের ধাক্কার ফলে এই বস্তুটা যে কোনো একটা দিকেই তো ত্বরণ প্রাপ্ত হবে, তাই না? কারণ সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ, সব দিকের ধাক্কা বা বলের ফলে সে একটা দিকে ত্বরণ প্রাপ্ত হবে। তো সে মনে করি এই দিক বরাবর ত্বরণ প্রাপ্ত হয়েছে, তাহলে কি এই দিক বরাবর কি লব্ধি হবে প্রত্যেকটা বলের ফলে। এখানে মনে করো F1 বল, F2 বল, F3 বল, F4 বল, এই চারটা বলের ফলে সে এই দিক বরাবর ত্বরণ প্রাপ্ত হয়েছে, তাই না? তাহলে এই যে যে লব্ধি আর, তার একটা মান আছে, তো এই মানটা আমাদের কি বের করতে হবে, এবং তারও তো একটা দিক আছে, সে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ বা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, তারও তো একটা দিক আছে, তাই না? তো এই যে এই লব্ধির মানের সূত্রটা কি, এবং এই লব্ধির দিকের সূত্রটা কি, এবং এই অঙ্কগুলো কিভাবে করে সেটাই হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দেখে তারপরে আমরা বোর্ডের অঙ্ক চলে যাবো, কারণ এই আলোচনাটুকু যদি না করা হয় তাহলে বোর্ডের ওই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবা না। ঠিক আছে, আর এই অঙ্ক এই আলোচনার এই সবগুলোই তোমরা মুখস্থ করবা, তাহলেই আজকের অংশের সবগুলো সিকিউ পারবা, এবং এই টাইপের সব সিকিউ তোমরা পারবা। ঠিক আছে, তো এখন দেখো একাধিক ভেক্টরের লব্ধি ও লব্ধির দিক নির্ণয়। এখন এখানে দেখো একাধিক ভেক্টর, একাধিক ভেক্টর এখানে আমি সবুজ চিহ্ন ইউজ করি। ঠিক আছে, তো একাধিক ভেক্টরের ক্ষেত্রে এখানে দেখো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে এইখানে P1 নামে একটা বল কাজ করতেছে, P2 নামে একটা বল কাজ করতেছে, এখানে P3 নামে একটা বল কাজ করতেছে, এবং Pn মানে অসংখ্য, এইটা বস্তুর উপর অসংখ্য বল কাজ করতেছে। এখন আমাদের বলছে এই যে অসংখ্য বল, এর তো এই সবগুলো বলের ফলে বস্তুটা যে কোনো একটা দিকে ত্বরণ প্রাপ্ত হবে, একটা দিকে লব্ধি বল প্রাপ্ত হবে, তাই না? সেই লব্ধি বলের মান কত এবং দিক কত। তো এই যে যে এতগুলো বল, এই যে P1 বলটা এই যে এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করছে, P2 বলটা এক্স অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করছে, P3 বলটা θ3 কোণ, এরকম প্রত্যেকটা বলই এক একটা কোণ উৎপন্ন করছে, এটা আমাদের দেওয়ায় আছে। বুঝতে পারছো, এটা কি আমাদের দেওয়ায় আছে। তো এখন এই যে লব্ধি, তো এই সবগুলোর ফলে ধরি লব্ধি আর কাজ করতেছে এই এক্স অক্ষের সাথে θ ডিগ্রি কোণে। ঠিক আছে, যদি এমন হয় তাহলে এই আর এর মানটা আমরা কিভাবে বের করব। আর এর মান হচ্ছে কি আর ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এটা দিয়ে হচ্ছে লব্ধির মানটা বের করতে পারবো। এখন আর এক্স কি আর ওয়াই কি, আর এক্স হচ্ছে কি এই যে প্রত্যেকটা ছোট ছোট বলের এক্স অক্ষ বরাবর উপাংশ, প্রত্যেকটা ছোট ছোট বলের বা যতগুলো বল কাজ করতেছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর এক্স। এক্স অক্ষ বরাবর উপাংশ কি এই যে P1 এর সাথে কোণ কত করে আছে, এই যে θ1 কোণ করে আছে, θ1, তাহলে এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ কি P1 cos θ1, তাই না? এই যে দেখো P1 cos θ1, P2
পি টু এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, θ2, তাহলে এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, পি2 cos θ2। তো এরকম করে পিএন এক্স অক্ষ সাথে কত কোণ উৎপন্ন করছে, θn, তাহলে পিএন cos θn। তো এই যে আর এক্সটা মানে কি, এক্স অক্ষের সাথে, এটা এক্স অক্ষের পজিটিভ দিক হইতে পারে, নেগেটিভ দিক হইতে পারে, যে কোনো একটা দিক। যদি তুমি পজিটিভ দিক ধরো তাহলে প্রত্যেকটা দিকে পজিটিভ ধরতে হবে। তাহলে আর এক্স হচ্ছে কি প্রত্যেকটা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং আর ওয়াই কি প্রত্যেকটা বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এই যে পি ওয়ান এক্স এর সাথে θ1 কোণ উৎপন্ন করলে এই পি ওয়ান এর এই দিক বরাবর উপাংশ কত, এই যে এটা মনে করো পি ওয়ান, এইটার এই দিক বরাবর উপাংশ কত, পি ওয়ান cos θ1, তাই না, এক্স অক্ষ বরাবর উপাংশ। আর এটারই ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, পি ওয়ান সাইন θ1, পি ওয়ান সাইন θ1, তাই না। তো সেটাই, এই যে আর ওয়াই হচ্ছে কি প্রত্যেকটা বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো আর এক্স হচ্ছে কি প্রত্যেকটা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর ওয়াই হচ্ছে প্রত্যেকটা বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তারপর এরকম যদি নিতে পারি তাহলে লব্ধি আর কত, আর ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আর থিটা ইকুয়াল টু কি, কোণ কতটুকু হবে, ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স, এটাই হচ্ছে কোণ হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের এই যে সূত্র আলোচনা। এখন এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব এবং অঙ্ক দেখব। ঠিক আছে, তো চলো আমরা বোর্ডের অঙ্কগুলো দেখে নিই। তো এখন আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো দেখব। এই যে এতক্ষণ আমরা যেই সূত্রগুলো পড়লাম, যেই সূত্রগুলোর আন্ডারে আজকের এই সিকিউ ক্লাসটা, এই যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর সম্পর্কিত বোর্ডে যেই সিকিউগুলো আসছে সেই সিকিউগুলো আমরা এখন করব। তো দেখো এই প্রথম যেই সিকিউটা, সেই সিকিউটা কোথায় আসছে, সেই সিকিউটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে। বরিশাল বোর্ড 2023 সালে এই সিকিউটা আসছে। তো এখানে কি বলছে, দুটির মধ্যে আলফা, আচ্ছা এখানে আরেকটু উপরে, নাহিদ এবং জাহিদ একটি ভারী ট্রাকে দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে আমরা যদি একটা ট্রাক কল্পনা করি, এটা মনে করো একটা ট্রাকে দুটি রশি বেঁধে নিয়ে যাচ্ছিল। মনে করো এখানে একটা রশি বেঁধে নিয়ে যাচ্ছিল, এখানে একটা রশি বেঁধে নিয়ে যাচ্ছিল, ট্রাককে রশি বেঁধে নিয়ে যাচ্ছিল। একটা হচ্ছে নাহিদ আর একটা হচ্ছে জাহিদ। একটা আমরা ধরি এটা হচ্ছে নাহিদের আর এটা হচ্ছে জাহিদের। ঠিক আছে, রশি দুটির মধ্যে আলফা কোণ সৃষ্টি হয়। রশি দুইটার মধ্যে হচ্ছে কত কোণ তৈরি হয়, আলফা কোণ তৈরি হয়। ট্রাকটি নাহিদের দিকে সরে যাচ্ছিল, মানে ট্রাকটা নাহিদের দিকে সরে যাচ্ছিল, তার মানে এইদিকে অবশ্যই বেশি বল প্রয়োগ করছে নাহিন আর কি, নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বলল। এটাই হচ্ছে উদ্দীপক। এখন বলছে যে গ নম্বর প্রশ্নে কি বলছে, যে দেখাও যে জাহিন নাহিনের সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। মানে যে নাহিন আর জাহিন, নাহিন বেশি বল প্রয়োগ করতেছিল বলেই তো নাহিনের দিকে সরে যাচ্ছিল, তাই না। এখন আমাদের বলছে নাহিন আর জাহিন দুইজনই সমমানের বল প্রয়োগ করছে, মানে দুইজনই সেম পরিমাণ বল প্রয়োগ করছে। তো আমরা এটাকে কল্পনা করতে পারি যে এই দিক বরাবর যেই বল পি বল যদি কল্পনা করি, এই দিক বরাবরও পি বল। ঠিক আছে, সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল, এর লব্ধি বল কি হবে, এদের লব্ধি, এরা দুজন সমপরিমাণ বল যদি প্রয়োগ করে তাদের লব্ধি বল এই মাঝখান দিয়ে কোনো একটা দিক বরাবর হবে, তাই না। আর তো লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এদের মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা। এখানে দেখো মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমাদের দেখাইতে হবে যে এই যে তারা সমপরিমাণের বল প্রয়োগ করছে, এইটা লব্ধি বলকে সমদ্বিখণ্ডিত করে কিনা, এটা আমাদের দেখাতে হবে। লব্ধি বলকে সমদ্বিখণ্ডিত করে কিনা এটাই হচ্ছে আমাদের দেখাতে হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা যে সূত্র জানি, কোণ নির্ণয়ের কি সূত্র জানি, এটা আমরা গ নাম্বারটা এখানে করব। ঠিক আছে, ট্যান থিটা, ট্যান থিটা। এখন এই যে এইটার সূত্রগুলো এইখানে দেখো লেখা আছে, ট্যান থিটা যার সাথে কোণ নিব সেটা নিচে একা থাকবে। তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা কার সাথে কোণ নেব, ট্যান থিটা ইকুয়াল টু, মনে করো এই যে যে লব্ধি আর, এই আরটা মনে করো আমরা কার সাথে নিব, এই পি এর সাথে নিব। মনে করো পি এর সাথে নিব, তাহলে কি হবে, পি একা থাকবে, পি প্লাস কিউ কজ আলফা, আর হচ্ছে কি কিউ সাইন আলফা। এটা হচ্ছে কি মেইন সূত্র, তাই না। এটা হচ্ছে কোন সূত্র, এই যে মেইন সূত্র। এখন এই মেইন সূত্রে
মেইন সূত্র তো এটা, কিন্তু আমাদের এই কেসে কি দুইটাই হচ্ছে সমমান, পি পি দুইটাই সমমান, তাহলে উপরে কি হবে পি সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস পি কজ আলফা, তাই না? তো এখন নিচে যদি আমরা পি কমন নিই, এই লাইনের পরে এই লাইন, ঠিক আছে, উপরে হচ্ছে কি আছে পি সাইন আলফা, পি সাইন আলফা, নিচে যদি পি কমন নিই তাহলে কি হবে 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা, এটাই তো হবে, তাই না? তো এখন দেখো এইখানে পি এইখানে পি, এই পি কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, তাই না? উপর নিচে কাটাকাটি হয়ে যাবে, নিচে থাকে কি 1 প্লাস কজ আলফা, তাহলে নিচে কি থাকবে 1 প্লাস কজ আলফা, আর উপরে কি থাকবে সাইন আলফা। এখন সাইন আলফার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 sin α/2 cos α/2, মানে কি সাইন আলফার একটা সূত্র আছে কি সাইন এ আর কি, সাইন এ এর একটা সূত্র আছে কি টু সরি সাইন এ এর একটা সূত্র হচ্ছে কি 2 sin a/2 cos a/2। সাইন এর একটা সূত্র আছে, আবার একটা সূত্র আছে 1 প্লাস কজ আলফারও একটা সূত্র আছে, 1 প্লাস কজ আলফার সূত্র কি 2 cos α/2। এরকম দুইটা সূত্র আছে ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতিতে এরকম দুইটা সূত্র আছে, ঠিক আছে? তো এখন আমরা এই যে সাইন আলফা, সাইন এর এখানে এ এর বদলে আলফা বসে এখানে বসাই দেব, তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো এখানে কি হবে 2 sin α/2 cos α/2 আর এখানে দেখো 1 প্লাস কজ আলফার সূত্র কি জানি আমরা 2 cos α/2, 2 cos α/2, ঠিক আছে? তো এখানে আমাদের কি বলছে দেখো, গ নম্বরে বলছে কি দেখাও যে এদের এরা যদি দুইজন যদি সমপরিমাণ বল প্রয়োগ করে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে এদের যে লব্ধি বলের অ্যাঙ্গেলটা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, বুঝতে পারছো? তো আমরা কি ধরছি এই যে যে লব্ধি আর, এই লব্ধি আর, এই যে যে পি পি এর সাথে আমরা থিটা ডিগ্রি কোণ ধরে নিছি, তাহলে এই থিটা ডিগ্রি কোণ প্রশ্ন অনুযায়ী কি এই থিটা ডিগ্রি কোণ এই মধ্যবর্তী কোণকে থিটা অর্ধেক দ্বিখণ্ডিত করবে, θ/α/2 এইটা হবে। প্রশ্ন অনুযায়ী আমাদের এইটা হওয়ার কথা, তো আমরা এটাই বের করবো যে এটা হয় কিনা, বুঝতে পারছো? তো এর জন্য আমরা ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি পি প্লাস কিউ কজ আলফা, আর দুইটার যেহেতু মান সেম, তাই আমরা দুইটা মান সেম বসায় এখানে সূত্র ফেলায় এইভাবে করতেছি, ঠিক আছে? তো এখন এখানে কি বাম পাশে কি ছিল, বাম পাশে কিন্তু ট্যান থিটাই ছিল, আমরা কি ডান পাশ নিয়ে কাজ করতেছি, বাম পাশে কি ছিল, বাম পাশে কিন্তু ট্যান থিটাই ছিল, ট্যান থিটা ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন দেখো টু, এখানে টু, এখানে টু কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, এখানে cos α/2, এখানে আবার কি cos α/2, তার মানে এই cos α/2 এই cos α/2 কাটাকাটি যাবে, তাহলে উপরে কি থাকে শুধুমাত্র sin α/2 থাকে, তাই না? শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র থাকে হচ্ছে sin α/2, আর এখানে 1 প্লাস কজ আলফা, এটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার α/2, ঠিক আছে? 2 cos স্কয়ার α/2, তাহলে এখানে 2 sin α cos α, নিচে একটা cos আলফা থাকে, নিচে একটা cos α/2 থাকে, আর উপরে একটা sin α/2 থাকে, sin α/2 থাকে। আর বাম পাশে এগুলো তো আমরা ডান পাশ নিয়ে আলোচনা করতেছিলাম, বাম পাশে কি ছিল, বাম পাশে ছিল ট্যান থিটা, তাহলে আমরা কি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা ইকুয়াল টু এইগুলো কাটাকাটি করার পর উপরে থাকে sin α/2 আর নিচে থাকে cos α/2, তো সেক্ষেত্রে সাইন বাই কস মানে কি ট্যান, ট্যান α/2। দেখো এই পাশে ট্যান থিটা এই পাশে ট্যান থিটা, তাহলে দুই পাশ থেকে দুইটা বাদ চলে গেলে তাহলে কি থাকে থিটা ইকুয়াল টু α/2। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে গ নম্বরে, যে এদের মধ্যবর্তী লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এই যে যে লব্ধি আরেকটার সাথে যে কোণটা করে সেটাই মূল দুইটার মাঝখানের কোণকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, এটাই আমাদের বের করতে বলছে, এটাই আমরা বের করছি, ঠিক আছে? তো এখানে এই সূত্রটা মনে রাখতে হবে,
সাইন এ এর সূত্র এবং 1 প্লাস কজ এ এর সূত্র বা 1 প্লাস কজ আলফা এর সূত্র, এই দুইটা সূত্র ঠিক আছে মনে রাখতে হবে। তো চলো এখন আমরা হচ্ছে এর ঘ নাম্বার যে অঙ্কটা সেই ঘ নাম্বার অঙ্কটা করব। ঘ নাম্বার অঙ্কে কি বলছে? ঘ নাম্বার অঙ্কে বলছে যে নাহিন এবং জাহিন ট্র্যাকটিকে কিভাবে টানলেন, নাহিন এবং জাহিন ট্র্যাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্র্যাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিয়ে যেতে পারবে। সর্বাপেক্ষা কম বল প্রয়োগে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিয়ে যেতে পারবে কিভাবে টানলে, ঠিক আছে? তো এখন দেখো তারা কিভাবে টানতেছিল। ঘ নম্বর যে প্রশ্নটার জন্য, ঘ নম্বর প্রশ্ন তার একটা ট্রাক ছিল, একটা মনে করে এটা একটা ট্রাক, একটা ট্রাক, তারা দুইজন তো দুইটা আলফা কোণে, তাদের মধ্যবর্তী দুইটা কোণ ছিল আলফা, তাই না? তো এটা মনে করে আমরা নাহিন টানতেছিল আর এটা মনে করি আমরা জাহিন টানতেছিল, তারা হচ্ছে আলফা কোণে টানাটানি করতেছিল। এখন তারা টানাটানি করার ফলে তাদের লব্ধি হিসেবে এই ট্রাকটা সামনে আগাচ্ছিল, লব্ধি হিসেবে ট্রাকটা সামনে আগাচ্ছিল, তাই না? তো লব্ধির সূত্র আমরা কি জানি? আর ইকুয়াল টু রুট ওভার। তো তারা দুইজন দুইটা বলে টানতেছে, তাই না? তাদের দুইটা বলকে আমরা ধরি যে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এটা মনে করো কিউ আর এটা মনে করি আমরা পি। তারা দুইজন দুইটা বলে টানতেছিল, তাহলে সেই বলের ফলে মাঝখান দিয়ে লব্ধি গেছে। তো লব্ধির সূত্র আমরা কি জানি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এটা আমরা জানি। এই সূত্রটা কোথায় থেকে দেখো তোমাদের, এই যে ওয়ান শট সিকিউ ক্লাসের যে থিওরিতে কিন্তু আমি সব পার্ট আলোচনা করে দিলাম, সব সূত্র টুত্র সব, এই যে সূত্রটা এখানে লিখে দেওয়া আছে। তো এরকম এখন আমাদের বলছে কিভাবে টানলে সবচেয়ে কম বল প্রয়োগে ট্রেনের সর্বোচ্চ লব্ধি, ট্রেনের সর্বোচ্চ লব্ধি হবে। এখন এই মানটা সর্বোচ্চ হবে কখন? এই মানটা সর্বোচ্চ হবে বলো, এই মানটা কখন সর্বোচ্চ হবে? যখন এই যে কজ আলফা, এইটা যখন সর্বোচ্চ হবে। কজ আলফা কখন সর্বোচ্চ হয়? কজ আলফার সর্বোচ্চ মান কত? কজ আলফার সর্বোচ্চ মান 1। কজ আলফার সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে কস থিটা, থিটার মান কত হইতে হবে? অবশ্যই কজ আলফার মান যদি 1 হওয়া লাগে তাহলে থিটার মান অবশ্যই 0 ডিগ্রি হইতে হবে। মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলেই কস থিটা হচ্ছে সর্বোচ্চ হয়, কস থিটা হচ্ছে সর্বোচ্চ হবে। তো কস থিটা হচ্ছে সর্বোচ্চ হবে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে। তাহলে এখানে যদি আমরা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বসাই তাহলে এই ফুল মানটা হচ্ছে সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু যদি আমরা 0 ডিগ্রি বসাই তাহলে কি হবে? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি যদি বসাই তাহলে কস থিটা ইকুয়াল টু 1 আসে। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটার মান কি হবে? 1 আসবে, তাহলে 2 পি কিউ হবে। তাহলে আর ইকুয়াল টু এতটুকুই হবে, বুঝতে পারছো? আর ইকুয়াল টু এইটাই হবে। তারপরে এখন দেখো আর ইকুয়াল টু রুট ওভার, এখানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র বসে, তাহলে কি কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র বসে। তাহলে এখান থেকে রুট ওভার আছে এবং স্কোয়ার আছে, তাহলে রুট স্কোয়ার কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে কিভাবে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্র্যাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিতে পারবে গাণিতিক বিশ্লেষণ করে। কিভাবে টানলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রিতে যদি টানা হয় তাহলে সর্বোচ্চ বলে নিয়ে যেতে পারবে। আলফা ইকুয়াল টু, এখান থেকে আমরা দেখছি সর্বোচ্চ বল এটা আছে কি? আর ম্যাক্স। আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। এই যে দেখো সূত্রে আমি তো লিখে দিছি, আর ম্যাক্স আছে যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রিতে, আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, ঠিক আছে? তো সর্বোচ্চ কততে টানবে এইটাই হচ্ছে, এইভাবে ব্যাখ্যা করতে হবে। যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে তখনই হচ্ছে সর্বোচ্চ লব্ধিতে টেনে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? এই কোশ্চেনটা হচ্ছে এইভাবে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালে আসছে। চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটার গ নাম্বার হচ্ছে এম এর মান কত। এইটা হচ্ছে আজকের টপিকের ভিতরে পড়ছে। টপিকের ভিতরে বলতে আজকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই সব কিছু নিয়ে আলোচনা করতেছিলাম। আর এখানে নদী নৌকা, নদী নৌকার এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু পরের দিনের ক্লাসে, এটা হচ্ছে কি পরের দিনের ক্লাসে পড়ছে। পরের দিনের টপিকে হচ্ছে কি নদী নৌকা আপেক্ষিক বেগ এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো নদী নৌকার ক্লাসে হচ্ছে এইটা পড়ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পরের দিনের ওই ক্লাসে আমরা আলোচনা করব। আজকে যেহেতু আজকের ওয়ান শট টপিকের সাথে যেটা সেটা আমরা আলোচনা করব। আজকে হচ্ছে 6 নম্বর, 6 নম্বরের মানে এটা আর কি। তো
তো এটা কোথায় আসছে দেখো, এটা দিনাজপুর বোর্ড 2023-এ আসছে এবং এমএসবি 2023 সালে আসছে। এখানে কি বলছে, এম এর মান নির্ণয় করতে বলছে। তো এম জিনিসটা কি দেখো, এম কি, পি ইকুয়াল টু 5i প্লাস 3j মাইনাস এম কে, মানে একটা ভেক্টরের উপাংশ হচ্ছে 5i প্লাস 3j মাইনাস এম কে। আরেকটা ভেক্টর কিউ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস 4k। এখানে বলছে পি এবং কিউ পরস্পর লম্ব, পি এবং কিউ পরস্পর লম্ব, এবং আমাদের বলছে কি এম এর মান বের করতে। এখন যদি লম্ব হয় তাহলে কি হবে, অবশ্যই যদি লম্ব যদি হয় তাহলে একটা শর্ত মেনে চলবে। এখানে দেখো আমি লিখে দিছি, যদি লম্ব হয় তাহলে একটা শর্ত মেনে চলবে, সেটা হচ্ছে লম্বট। কোথায় গেল, স্কেলার গুণফল হচ্ছে লম্ব, দুইটি ভেক্টর যদি লম্ব হয়, লম্বর কাহিনীটা আমি এখানে লিখে দিছিলাম। লম্ব দুইটি ভেক্টরের স্কেলার ডট গুণফল শূন্য হলে হচ্ছে লম্ব। তো লম্বটার ক্ষেত্রে আরো একটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে লম্বট। লম্বট, লম্বট এই ওয়ার্ডটা যদি মনে রাখো, তার মানে কি ডট গুণফল শূন্য ইকুয়াল টু লম্ব, দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য ইকুয়াল টু কি, লম্ব। তো এই ক্ষেত্রে আমাদের বলছে পি এবং কিউ হচ্ছে লম্ব, তো সেক্ষেত্রে আমাদের কি ডট গুণফল অবশ্যই শূন্য হতে হবে, তাহলে এই দুইটার ডট গুণফল শূন্য হতে হবে। তাহলে গ নম্বরটা আমরা কি এই দুইটার ডট গুণফল করব, পি ডট কিউ, পি কত, 5i প্লাস 3j মাইনাস এম কে, এটা ডট আই প্লাস জে প্লাস 4k। এই ডট গুণফল কি অবশ্যই কি হবে, শূন্য হবে, তাহলে হচ্ছে কি লম্ব, তাই না? তাহলে এখন এই ডট গুণফল করি, তাহলে শূন্য ইকুয়াল টু, এই যে ফাইভের সাথে এখানে এটা সব কত, ওয়ান, তাহলে এটার সাথে এটা গুণ করলে ওয়ান হবে। এখানে প্লাস থ্রি, আর এটা সব কত, +1, তাহলে এটা গুণ করলে কত হবে, থ্রি হবে, 3 × 3। এখানে মাইনাস এম, আর এখানে আছে 4 আছে, এটা সহগ মাইনাস এম আর এটার সহগ হচ্ছে +4, তাহলে এই দুইটার যদি আমরা ডট গুণফল করি তাহলে কি হবে, -4m। আর এই ডট গুণফল ইকুয়াল টু জিরো মানেই তো লম্ব, তাই না? তার মানে জিরো ইকুয়াল টু এইটা। তাহলে এখন দেখো এই 4m কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, -4m কে এই পাশে নিয়ে আসলে +4m, 4m ইকুয়াল টু 5 আর 3 8। তাহলে এম ইকুয়াল টু কত হবে, 8/4। এম ইকুয়াল টু কত হবে, 2। এম ইকুয়াল টু কত হবে, এম ইকুয়াল টু 2 হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কটা কোথায় আসছিল দেখো, দিনাজপুর বোর্ডে আসছিল এবং এমএসবি তেও আসছিল 2023-এ। তো এইখানে আমরা কি দেখলাম যে ডট গুণফল কিভাবে, ডট গুণফলের মাধ্যমে একটা অজানা মানকে কিভাবে বের করা লাগে, ঠিক আছে? তো এই যে ডট গুণফলের এটা আমি এই যে এখানে লিখে দিয়েছি লম্বট। তো চলো এখন আমরা পরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। এখন আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা দেখো কোথায় আসছে, সিলেট বোর্ড 2023-এ আসছে। সিলেট বোর্ড 2023 সালে আসছে। সিলেট বোর্ড 2023 সালে আসছে। এখানে কি বলছে যে, এখানে দেখো পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। এখানে কি বলছে, পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছে, পি কিউ এর একক ভেক্টর। এখন দেখো একক ভেক্টর নির্ণয়ের যে সূত্র, একক ভেক্টর নির্ণয়ের সূত্র দেখো এখানে আগে থেকেই লিখে দেওয়া আছে। একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি, এই যে দেখো একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি, এই যে একক ভেক্টর নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে ভেক্টর থাকবে আর নিচে ওই ভেক্টরের মান, মান দিয়ে ভাগ। একক ভেক্টর উপরে ভেক্টর থাকবে, তার মানে কি এখানে কি বলছে, এখানে বলছে পি কিউ ভেক্টরের একটি একক ভেক্টর নির্ণয় করো, তাই না? তাহলে পি কিউ ভেক্টরটা আমাদের বের করতে হবে আর নিচে ওই পি কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। পি কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে এবং পি কিউ ভেক্টর ভেক্টরের হচ্ছে উপরে থাকবে। তো এটাই হচ্ছে বলে দেওয়া আছে। এই সব সূত্র কিন্তু এখানে ভালো মতো লিখে দেওয়া আছে। তো এই সব সূত্রগুলো অবশ্যই পড়তে হবে। তো চলো এখন আমরা এই অঙ্কটা করি, যে এই অঙ্কটা কি হয় দেখি, ঠিক আছে? তো এখন এই যে আমাদের কি করতে হবে, পি কিউ,
পি কিউ ভেক্টরটাকে বের করতে হবে। পি কিউ ভেক্টর, এখন দেখো পি কিউ ভেক্টরটা আমরা কিভাবে বের করব। পি কিউ আমি তোমাদের বলছিলাম যে এই যে যেটা লাস্ট পরে থাকবে সেটা হচ্ছে কি আগে আসবে। তো প্রথমে দেখো এই যে পি আর কিউ দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে। পি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2 - 1 3 দেওয়া আছে। আর কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে কত? -2 2 1। এখন দুইটা স্থানাঙ্ক দেওয়া থেকে এরকম রাশিটা কিভাবে বের করবো এটাও দেখো আমি তোমাদের শিখাইছি, একেবারে প্রথম দিকে শিখাইছি। এই যে দেখো দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, এ এবং বি দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা এ বি কিভাবে বের করব। দুইটার স্থানাঙ্ক থাকলে এ বি কিভাবে বের করবো এটা কিন্তু দেওয়া আছে প্রথমেই। তো কিভাবে বের করবো? প্রথমে এই দুইটার হচ্ছে এই স্থানাঙ্কের অনুযায়ী আই জে কে বসাবো। তারপরে এই যে দেখো, তারপরে যেটা পরে থাকবে সেটা আগে নিয়ে আসতে হবে। যেটা পরে থাকবে সেটা আগে নিয়ে আসতে হবে, আর যেটা প্রথমে থাকবে সেটা পরে নিয়ে এসে বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো এখানে পি কিউ আমাদের বের করতে হবে। প্রথমে পি আর কিউ এর কি করতে হবে? পি আর কিউ এর আমরা স্থানাঙ্ক দিয়ে আই জে কে ফরমেশনে লিখলাম। পি হচ্ছে 2i মাইনাস জে প্লাস 3k। ঠিক আছে? এখন কিউ এর জন্য কি হবে? কিউ এর জন্য -2i প্লাস 2j প্লাস কে। ঠিক আছে? এখন পি কিউ মানে কি? পরেরটা হচ্ছে প্রথমে থাকবে ও কিউ মাইনাস ও পি। ঠিক আছে? এখন কি তার মানে কি? কিউ থেকে পি বিয়োগ, কিউ কোনটা? এই যে এটা, -2i প্লাস 2j প্লাস কে। এইটা থেকে আমাদের বিয়োগ করতে হবে কোনটা? এই যে পি বিয়োগ করতে হবে। 2i মাইনাস জে প্লাস 3k, এটা হচ্ছে আমাদের কি বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো এখন -2i, এই যে এটা আমরা বসাই, -2i প্লাস 2j প্লাস কে, মাইনাস মাইনাস দিয়ে -2i মাইনাসে প্লাসে প্লাস জে, আর মাইনাসে প্লাসে -3k। তো এটা যদি আমরা করি -2i তাহলে কত হবে? -4i। আর এই যে +2j প্লাস জে তাহলে কত হবে? +3j। এখানে প্লাস কে মাইনাস 3k তাহলে কত হবে? -2k। ঠিক আছে? তাহলে এই যে মানটা পেলাম এটা কিসের মান পেলাম? এটা এই যে ভেক্টরটা পাইলাম, এই ভেক্টরটা কিসের? এই ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর আমাদের কি বলছে? পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো, তাই না? তাহলে এখন পি কিউ ভেক্টর পাইছে, এখন পি কিউ ভেক্টরে আমাদের কি লাগবে? মান লাগবে। পি কিউ এর পি কিউ ভেক্টর পাইছে, এখন পি কিউ এর মান লাগবে। পি কিউ এর মান, পি কিউ এর মান মানে কি? একটা ভেক্টর দেওয়া আছে, সেটার মান কিভাবে বের করে? এই যে দেখো এইটাও কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি সবকিছু, এমন কিছু নাই যে এইগুলোর জন্য আমি তোমাদের ভালো মতো এখানে লিখে দিই নাই। দেখো এই যে একটা ভেক্টর এ এক্স, একটা ভেক্টর থাকলে এর মান কিভাবে বের করে? √স্কয়ার দিয়ে মান বের করে। ঠিক আছে? √স্কয়ার দিয়ে মান করে। তো এটার আমরা কি করব? √স্কয়ার দিয়ে মান বের করব। পি কিউ এর মানটা এখানে লিখি। পি কিউ এর মানটা কিভাবে বের করো? √স্কয়ার, √ এই এক্স এর উপরে স্কয়ার, এক্স এর সহগের উপর স্কয়ার, প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার, প্লাস জেড এর সহগের উপর স্কয়ার। √স্কয়ার যদি করি তাহলে আমরা পিকিউ এর মান পেয়ে যাবো। তো পিকিউ এর মান এখানে 4 স্কয়ার 4 স্কয়ার কত হবে? 16। 16 3 স্কয়ার হচ্ছে 9, 16 মানে 25, আর 2 স্কয়ার হচ্ছে 4। 25 আর 4 29, √29, √29। ঠিক আছে? তো এখন আমাদের হয়েছে কি? একক ভেক্টর চাইছে। একক ভেক্টরের সূত্র আমি কি বলছি? এই যে একক ভেক্টরের সূত্র, উপরে হচ্ছে ভেক্টর আর নিচে হচ্ছে ভেক্টরের মান। তাহলে উপরে ভেক্টর কত? এই যে -4i প্লাস 3j -2k, এই ভেক্টরটা হচ্ছে উপরে হবে। তাহলে একক ভেক্টরের কাছে এটা এটা দিয়ে প্রকাশ করে। একক ভেক্টর উপরে হচ্ছে কি ভেক্টর হবে? -4i প্লাস 3j -2k, উপরে হচ্ছে ভেক্টর হবে, আর নিচে হচ্ছে এই ভেক্টরের মান দিয়ে ভাগ। এটাই হচ্ছে একক ভেক্টর। তো এটাকে তুমি আলাদা আলাদা ভাবে সবকটার সাথে ভাগ করেও দিতে পারো। যেমন কি এই যে -4/√29i প্লাস 3/√29j মাইনাস 2/√29k।
ঠিক আছে। তো এইটাই হচ্ছে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, পিকিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। তার মানে কি আমাদের পিকিউ ভেক্টর লাগবে এবং পিকিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। এখন পিকিউ ভেক্টর কিভাবে বের করে, এই যে একটা ভেক্টরের কি এখানে কি দেওয়া আছে, শুধুমাত্র স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক থাকলে ভেক্টরটা কিভাবে বের করে, ঠিক আছে, সেটাও আমি এখানে কি প্রথমেই দেখাই দিছিলাম। তো এইটা, এই যে একটা দুইটা ভেক্টর খালি স্থানাঙ্ক থাকলে কিভাবে এটা বের করে, পরেরটা প্রথমটা লাস্টে যায় আর পরেরটা প্রথমে আসে, এভাবে হচ্ছে বের করে। ঠিক আছে। তো এইভাবে পিকিউ বের করছি এবং পিকিউ এর মান বের করছি, তারপরে দুইটা দিয়ে ভাগ করে দিছি। তো এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেন ছিল। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখবো। ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে। এখন আমরা হচ্ছে এই ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। ঘ নাম্বার কোশ্চেনটা কি করছে। ঘ নাম্বার কোশ্চেনটা বলছে কি, ঘ নাম্বার কোশ্চেনে এই পি ত্রিভুজ ও পি কিউ সমকোণী কিনা সেটা বের বের করতে বলছে। ত্রিভুজ এটা কি সমকোণী কিনা সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তো দেখো, আমি তোমাদের যে এই যে সূত্র পড়াইছিলাম, যে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কি কি শর্ত পালন করতে হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হইতে হবে, অথবা যে কোনো একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে, তাই না? এটা আমরা জানি। তো চলো আমরা দেখি যে আমরা কোণ নির্ণয় করবো। এখানে দেখো, মনে করো এইখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ও ও পয়েন্ট, এইটা হচ্ছে পি পয়েন্ট, যে ও পি, এই ত্রিভুজটা হচ্ছে এইটা ও কিউ, আর এটা হচ্ছে পি, ও পি। এখন আমরা এই কোণটা নির্ণয় করি। চলো এই কোণটা নির্ণয় করি। কোণ নির্ণয় করে দেখি যে কোনো কোণ 90 ডিগ্রি হতে পারে কিনা। এখন এই কোণটা নির্ণয় করার জন্য আমাদের দেখো এই যে ওপি দরকার। এবং এই কোণটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে একটা বাহু হচ্ছে ওপি আর একটা বাহু হচ্ছে ও কিউ। এই দুইটা আমার বাহুর আমাদের হচ্ছে কি দরকার, মান দরকার। এই দুইটা বাহুর যদি আমরা মান পাই, তাহলেই আমরা কোণ নির্ণয় করতে পারবো। কারণ কি, কোণ নির্ণয়ের সূত্র কি, দেখো এখানে কোণ নির্ণয়ের যে সূত্র সেটাও কিন্তু লেখা আছে। কোণ নির্ণয়ের সূত্র কি, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি, আর এ আর বি এর আলাদা আলাদা মডুলাস, মানে মান, আলাদা আলাদা মান। ঠিক আছে। তার মানে কি, দুইটা ভেক্টরকে আমাদের কি করতে হবে, দুইটা ভেক্টরকে আমাদের ডট করতে হবে, তারপরে দুইটা ভেক্টরের মান আলাদা আলাদা ভাবে বসাইতে হবে। তো এখানে দুইটা ভেক্টর কি, একটা ভেক্টর হচ্ছে ওপি আর একটা ভেক্টর ও কিউ। তাহলে দুইটা ভেক্টরের আমাদের কি করতে হবে, ডট করতে হবে, তারপরে তাদের মান আলাদা আলাদা ভাবে বের করতে হবে। এখন ওপি কত, তো এখন আমাদের এই দুইটা বের করতে হবে। এখন ওপি আর ও কিউ, তো আমরা লিখি ওপি। ওপি সমান কত, এটার পি এর স্থানাঙ্ক কত, 2i, 2i মাইনাস জে প্লাস 3k। এটা হচ্ছে কি ওপি এর স্থানাঙ্ক। তাহলে ওপি এর স্থানাঙ্ক যদি এইটা হয়, তাহলে ওপি এর মান কত, রুট ওভার স্কয়ার যদি আমরা করি তাহলে মান পেয়ে যাবো। ওপি এর মান সম্ভবত এখান থেকেই বের করছিলাম নাকি, ওপি, না, ওপি এর মান বের করা হয় নাই। তো ওপি এর মান আমরা এখন বের করবো। ওপি এর মান যদি বের করি, তাহলে কি হবে, ওপি এর মান হচ্ছে কি এই সবগুলোর উপর রুট ওভার স্কয়ার, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এটাই হচ্ছে ওপি হবে। এখন দেখো, কোনো একটা ভেক্টরের মান কিভাবে বের করে সেটাও আমি এখানে লিখে রাখছিলাম। সূত্রের এটা সবকিছু লিখে আছে। এই যে দেখো, একটা ভেক্টর এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে যদি থাকে, তাহলে তার মান কিভাবে নির্ণয় করে, রুট ওভার স্কয়ার, যে কটা সব কটা সহগের উপর স্কয়ার। ঠিক আছে। তো এইভাবে যদি করি, তাহলে রুট 2 স্কয়ার কত, 4, 1 স্কয়ার কত, 1, 4 আর 1 কত, 5, আর 3 স্কয়ার কত, 9, 5 আর 9 কত হবে, √14। √14 কত, কিসের মান, ওপি এর মান। এখন ও কিউ ও কিউ ভেক্টর, এই ভেক্টরটার যদি আমরা আই জে কে ফরমেশনে প্রকাশ করি, তাহলে কি হবে, -2i। এই যে দেখো, কোঅর্ডিনেট হিসেবে যদি পয়েন্ট থাকে, তাকে তাকে সে কিভাবে ভেক্টরে কনভার্ট করে সেটাও আমি দেখাইছি। এই যে দেখো, যদি পয়েন্ট থাকে, এই যে এ বি দুইটা সবকিছু কি পয়েন্ট আকারে আছে, পয়েন্ট আকারে থাকলে এইগুলোর স্থানাঙ্ককে আই জে কে ফরমেশনে বসান লাগবে। তো সেটাই হচ্ছে আমি করতেছি। তাহলে এটার পয়েন্ট আছে -2 প্লাস 2j প্লাস কে প্লাস কে। এইটা হচ্ছে কি ও কিউ, -2i প্লাস 2j প্লাস কে। এখন এটা যদি ও কিউ হয়, তাহলে আমাদের কি লাগবে, ও কিউ এর মান দরকার। ও কিউ এর মান কি হবে, √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। 2 স্কয়ার 2 স্কয়ার 8 আর 1 9, তার মানে কি √9 করলে কত হবে, √9 ইকুয়াল টু কত, 3।
তাহলে আমরা কি বের করতেছি, আমরা সমকোণী ত্রিভুজ কিনা সেটা চেক করবো। সে চেক করার মাধ্যম কি কি দেখো, এখানে কি একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে, আর তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হইতে হবে। আবার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হইলেও হবে, তাই না? তো আমরা কোণটা নিয়ে আলোচনা করি। দেখো একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে, আর তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার তো দেখো কোণ নির্ণয় করব, আমরা কোণ নির্ণয় করে দেখব। এখন এই কোণটা নির্ণয় করব। এই কোণটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কোণ নির্ণয় করতে কি করতে হবে? এই যে দুইটা বাহু, কোণ নির্ণয়ের সূত্র কি? আবার এই যে দেখো, কোণ নির্ণয়ের সূত্র কি? কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে কি, cos ইনভার্স a ডট b, আর দুইটার আলাদা আলাদা মান, মানে যেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি আমরা কোণ নির্ণয় করতে চাই, তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন করতে হবে, আর নিচে এই দুইটা ভেক্টরের আলাদা আলাদা মান বসাতে হবে। সেইটাই আর কি। আমরা এই যে এই একটা ভেক্টর ওপি একটা ভেক্টর, ও কিউ একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের কি কোণ নির্ণয় করবো, তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণ করতে হবে। তো এর জন্য ওপি ও কিউ দুইটা ভেক্টর লিখছি, দুইটা ভেক্টরের মান বের করছি। এখন আমাদের কি করতে হবে? ডট গুণন করতে হবে। ওপি ডট ও কিউ ডট গুণন করলে আমাদের কি আসে? ওপি এর মান আলাদা মান, আর ও কিউ এর মান, আর এখানে কি থাকবে? কস থিটা, কজ আলফা। যাই হোক, ঠিক আছে। তো এখন এটা যদি আমরা করি, এখন ওপি ডট ও কিউ, এটার আমাদের কি ডট গুণন করতে হবে। দেখো, এখন দেখো ওপি কত, ওপি এর এক্স এর স্থানাঙ্ক কত, আই এর স্থানাঙ্ক হচ্ছে 2, আর ও কিউ এর হচ্ছে -2, তাহলে ডট গুণন করলে কত হবে? -4। ঠিক আছে, এখন দেখো ওপি এর এখানে জে এর কত, -1, আর এটার জে হচ্ছে +2, তাহলে কত হবে? -2। ঠিক আছে, তারপরে এখানে দেখো -4 -2, এখানে ওপি এর কে এর স্থানাঙ্ক কত, 3, তো এটার সাথে ডট গুণন করলে কি হবে? এই ও কিউ এর কে এর স্থানাঙ্ক, তো এটার কে এর স্থানাঙ্ক 3, এটার কে এর স্থানাঙ্ক 1, তাহলে কত হবে? +3। এখন হচ্ছে ওপি এর মান, ওপি এর মান কত? √14, √14 গুণ ও কিউ এর মান কত? 3, cos আলফা। এখন এইটা কত হবে? -4 -2 কত হবে? -6 +3, তার মানে কি -3 হবে। -3, -3 ইকুয়াল টু, এখানে দেখো √14, √14 গুণ 3 cos আলফা। আর এই আলফাটা কি? এই আলফাটা কি? আমরা কোন দুইটা ভেক্টর নিয়ে কাজ করতেছি? ও পি ও কিউ, তাহলে এই আলফাটা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে এখন যদি আমরা আলফা বের করি, আলফা ইকুয়াল টু কি? cos ইনভার্স, cos ইনভার্স এই পাশে কি ছিল? -3, আর এখানে কি হতো? √14 গুণ 3। এই √14 গুণ 3 এটাকে এই নিচে নিয়ে আসছি, আর এই কসটাকে এই পাশে আসলে কত হবে? cos ইনভার্স হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে কত আসে দেখি। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে যেটা আসে সেটা হচ্ছে 105.50 ডিগ্রি, মানে 105 ডিগ্রি আসে আর কি। ঠিক আছে, 105 ডিগ্রি। আর এই আলফাটা আমরা কোন আলফা পাইছি? এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ, মানে দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 105 ডিগ্রি পাইছি। এখন এইটার থেকেই বোঝা যায় যে কোন এটা সমকোণী কিনা। কেন বোঝা যায় এটা থেকে সমকোণী কিনা? আমাদের ত্রিভুজটা কিরকম ছিল? এই একটা, এই একটা, এই একটা ত্রিভুজ এরকম ছিল। এটা ছিল ও পি কিউ, তাই না? এখন আমরা এই কোণটা বের করছি, এই কোণটা বের করছি হচ্ছে কত? 105 ডিগ্রি। এই কোণটা বের করছি কত? 105 ডিগ্রি। কিন্তু আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটাই যদি 105 ডিগ্রি হয়, এই একটাই যদি মনে করো 105 ডিগ্রি হয়, তাহলে অন্য দুইটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, মানে একটাই 105 ডিগ্রি যদি হয়, তাহলে অন্য দুইটা কোণ, এইটা আর এইটা, মানে কি এটা 105 ডিগ্রি, এই কোণটা ধরো ধরো এ, আর এই কোণটা ধরো হচ্ছে বি। তাহলে তিন কোণের সমষ্টি কত? এ প্লাস বি প্লাস এই যে দুইটা কোণ আর এই একটা কোণ, 105.5 ডিগ্রি। এটা তো ডিগ্রি, এটা হয়ে গেছে। যাই হোক, তো এই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই দুই কোণের সমষ্টি কত?
এ প্লাস বি, দুই কোণের সমষ্টি কত? 180 থেকে এটা বিয়োগ যাবে, তাই না? 180 থেকে যদি বিয়োগ যায়, 180 বিয়োগ অ্যান্সার, তাহলে কত হবে? 74.49। তার মানে এই যে যে দুই কোণের সমষ্টি হচ্ছে 74 ডিগ্রি। তাহলে কি এই যে দুই কোণ, একটা তো 105 ডিগ্রি, তার মানে তো আমরা কি বলছি, সমকোণী হইতে হলে একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে। তার মানে এই কোণটা তো 90 ডিগ্রি না, এই কোণটা 90 ডিগ্রি না। আর এই দুইটা কোণ কি কখনো 90 ডিগ্রি হইতে পারবে? হইতে পারবে না। কারণ এখানে যে কোনো একটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, তাহলে 100-র সাথে 90, 180 এর 180 ডিগ্রি এর বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180-র বেশি হইতে পারবে? পারবে না। বুঝতে পারছো? এই দুইটা কোণ মিলাই হচ্ছে 74 ডিগ্রি, 90 ডিগ্রি না। তার মানে কোনো এই একটা কোণ, এটা 90 ডিগ্রি হইতে পারবে না, এটাও 90 ডিগ্রি হইতে পারবে না। একটা কোণই হচ্ছে 105 ডিগ্রি। তাহলে আর কোনো কোণই 90 ডিগ্রি হইতে পারবে না। যদি 90 ডিগ্রি হইতো, তাহলে কি 180-র চেয়ে বেশি হইতো, তাহলে সেটা আবার ত্রিভুজ গঠন হইতো না। তার মানে এখান থেকে আমরা একটা কোণ বের করেই বুঝতে পারতেছি যে একটা কোণ যেহেতু 105 ডিগ্রি, তার মানে অন্য আর কোনো কোণই 90 ডিগ্রি হতে পারবে না। তাহলে এইটা সমকোণী ত্রিভুজ কি না যাচাই করো। তার মানে কি এটার অ্যান্সার কি হবে, আমরা এভাবে লিখে বলবো যে যেহেতু একটা কোণ 105 ডিগ্রি আর দুইটা কোণের সমষ্টি হচ্ছে 74 ডিগ্রি হয়, তার মানে কোনোটাই 90 ডিগ্রি হতে পারবে না। তার মানে কি হবে? সমকোণী না, সমকোণী নয়, যেটা হবে সমকোণী নয়। ঠিক আছে? তো এই অঙ্কটা হচ্ছে এইভাবে সমাধান করতে হবে। তারপরে দেখো এখানে আরো অঙ্ক আছে, 9 নম্বর অঙ্ক। এখন আমরা 9 নম্বর অঙ্ক করব। তো এখানে আরো অনেক অঙ্ক আছে। 9 নাম্বার এই যে এই অঙ্কটা আছে, সিলেট বোর্ড 2023 এই অঙ্ক আছে। তারপরে তারপরে আরো আছে যশোর বোর্ড 2023, তারপরে এটা আছে ঢাকা বোর্ড 2022। এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে এই একই টাইপের, যশোর বোর্ড 2022। তো এই সবগুলো অঙ্ক, সবগুলো সমাধান পাওয়ার জন্য এই যে ডান পাশের যে কোর্সটা আছে, সেই কোর্সটা তোমরা ফুল কিনে নাও। ওই কোর্সে ফুল ভর্তি হয়ে যেতে পারো, তাহলে এই সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ সবকিছু তোমরা পেয়ে যাবা। তো আজকে এটা এই পর্যন্তই। আর এই কোর্সটা সম্পূর্ণ কিনে নাও, তাহলে সব সব ক্লাসগুলো তুমি একবারে রেকর্ডেড আকারে একবারে পেয়ে যাবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।